আমি যে বিএনপির রাজনীতি করি এটা বলতেও আমাকে ঘেন্না লাগে। ইন্ডিয়ান থেকে বিএনপির কাছে অর্ডার এসেছে জামাতকে নির্মূল করতে হবে। বিএনপির হাইকমান্ডে যারা আছেন তারা যে অপকর্মগুলো করতেছে এই অপকর্মকে দায়হীন তারা বহন করবে না, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাবে। পুলিশের ছাত্রলীগ খুঁজতে সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। এতে চাকরি হারাতে পারেন 50,000 সদস্য। পুলিশের ট্রেনি, রিক্রুট, কনস্টেবল, টিআরসি হিসেবে নিয়োগ পাওয়া সদস্যদের ঘিরে ব্যাপক তদন্ত শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, গত এক দশকে কনস্টেবল নিয়োগে রাজনৈতিক প্রভাব, ভুয়া ঠিকানা ব্যবহার, জেলা কোটা লঙ্ঘন এবং দুর্নীতির মাধ্যমে দলীয় লোকজনকে চাকরি দেওয়া হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত চালানো হচ্ছে। নাগরিককে বহিষ্কার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বরাতে আমরা জানতে পেরেছি আসিফ নজরুল তার মাধ্যমে যে বাংলাদেশে অবৈধভাবে 26 লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকা অবৈধ 26 লাখ ভারতীয় नागरिक বহিষ্কার করতে হবে। ये बांग्लादेश का ये जो स्टेट है ये रंगपुर है। ये रंगपुर को अगर हम काट देते हैं मेघालय को बड़ा करने के लिए कि हम मेघालय को ग्रेटर मेघालय बना, अब त्रिपुरा के पास अपना समुद्र, ये बांग्लादेश का ये जो स्टेट है ये रंगपुर है। ये रंगपुर को সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী এবার বেঁকে বসেছে। এমনকি এমনভাবে বেঁকে বসেছে, এতে আপনারা অবাক হবেন, আশ্চর্য হবেন। বিএনপি সরকারের ক্ষমতা চলে যাওয়ার উপক্রম। একটু অবাক হচ্ছেন যে কি এমন ঘটেছে যে বিএনপির ক্ষমতা চলে যেতে পারে, যে জামাত বেঁকে বসেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, বিএনপির ক্ষমতা চলে যেতে পারে, আবার ক্ষমতা টেকসই হতে পারে জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ফলে, একটা সঠিক লাইনে আসার ফলে। মানে বিএনপি সরকারের সামনে এখন দুইটা অপশন। একটা হচ্ছে তাদের ক্ষমতা টেকসই করা, দেশের জাতির ভালো করা, আর একটা হচ্ছে যে তাদের ক্ষমতা নাই হয়ে যাওয়া। এখন বিএনপির দূরদর্শিতা, তাদের এই অপকর্মকে দায়হীন তারা বহন করবে না, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা তারা লুট করতেছে। আমার ছোট ভাই বিএনপির সক্রিয় রাজনীতি করে, বিএনপির একজন অন্ধভক্ত। কেউ যদি বিএনপির বিপক্ষে বলতো সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ করে উঠত, এমনকি হুমকিও দিত। আজ হঠাৎ করে সেই ছোট ভাই আমাকে এসে বলতেছে আর না, আর বিএনপি রাজনীতি করব না। আমি বললাম কেন? সে বলল আমি যে বিএনপির রাজনীতি করি এটা বলতেও আমাকে ঘেন্না লাগে। আমি বললাম কেন ঘেন্না লাগে? সে বলল ভাই, ইদানিং যেটা হচ্ছে বিএনপির হাইকমান্ডের যে নেতারা আছে তারা যে অপকর্মগুলো করতেছে, কোনো এক সময় তারা থাকবে না, হয়তো বা দেশ ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু আমাদের মতো তৃণমূল পর্যায়ের নেতারা এর দায়ভার আমাদেরকে বহন করতে হবে। এরকম আমার মতো হাজার হাজার তৃণমূল নেতা আছে যারা গৃহস্থ পরিবারের সন্তান, নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের সন্তান। হাইকমান্ডের রাজনীতিবিদদের সমস্ত অপকর্মের দায়ভার এই মানুষগুলোর উপর পড়বে। ইদানিং ইন্ডিয়ান থেকে বিএনপির কাছে অর্ডার এসেছে জামাতকে নির্মূল করতে হবে। এই বার্তাটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল করবে। অতএব সময় থাকতে কেটে পড়া ভালো। যাই হোক, তার কথা শুনে ভালো লাগলো, লজিক্যালি সে কথাগুলো বলল। এখন কথা হচ্ছে বিএনপির হাইকমান্ডে যারা আছেন তারা যে অপকর্মগুলো করতেছে এই অপকর্মকে দায়হীন তারা বহন করবে না, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাবে। হাজার হাজার কোটি টাকা তারা লুট করতেছে। তাদের অপকর্মের দায়ভার সমস্ত করবে তৃণমূল এবং মধ্যসারির নেতাদের ওপর। অতএব সময় থাকতে সাবধান। আমি ইউনিয়ন যুব দলের প্রেসিডেন্ট। আচ্ছা, আমি তোর বাপ, আমি তোর দেখে নিতে। তোরা আগামী 24 ঘন্টার ভিতরে পৃথিবীর থেকে সরাই দিতেছে, রিমুভ করে দিতেছে। তুই শুধু আমি তোর কি করি? আচ্ছা আচ্ছা, মানে কিনলে হ্যাঁ, তোরা আমি দেখে নিতেছি। আচ্ছা তুই কে? তোরা আমি দেখে নিতেছি। আচ্ছা, তারপরে বুঝিস নি? জি জি ভাই জানে, তোরা আমি দেখে নিতেছি। তোর কোন বাপ আছে? বাপ লই আইস। আচ্ছা, আপনি কি করেন এত বড়? আমি যে কেমন তোর এটা করি, আমি তোরে বলতে যাবো কেন? আমি কি করি বুঝি তো খানকির পুত। তোরা আমি আগামী 24 ঘন্টার ভিতরে তোরা আমি সরাই দিতেছি পৃথিবীর। আচ্ছা, তোর কোন বাপ আছে অথবা কোন মারা গাই আছে তুই লই আইস। তোরা আমি দেখে নিতেছি। বিষয়টা মাথাত রাখ। আচ্ছা, বিষয়টা তুই মাথাত রাখ। আমি দেখে নিতেছি। এত বড় টপ শুয়ে নাকি আপনি? খানকির পুত, তোরা আমি দেখে নিতেছি আগামী 24 ঘন্টার ভিতরে। তোর কইছিস এটা মাথাত রাখবার লাগবে, এটা মাথাত রাখ। আমি তোরে দেখতেছি।
তোর বিষয়টা আমি দেখতেছি। কি আপনি শুধু কি মাথাটা রাখ, আমি কি করি পরিচয় কি তোর পরিচয় কি আপনার পরিচয় কি জান বলেন? আমি তোর বাপ, আমি তোর বাপ। আর বাপ তো আমি বুঝি। ইউনিয়ন যুব দলের প্রেসিডেন্ট। আচ্ছা, আমি তোর বাপ, আমি তোর দেখে নিতেছি। কোন ইউনিয়ন যুব দলের? তোর আমি দেখে নিতেছি। আমি যে কোনো ইউনিয়নের হই, আমি তোর দেখে নিতেছি। তোর একটা কথাই বলছি, তুই হচ্ছে আমি আগামী 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টার ভিতরে তুই ভিডিও রিমুভ কর। আচ্ছা। যদি না করস খোদার কসম তোর মানলেই। এবং কৌশলগত অংশীদার এই শব্দটা ওখানে লেখা আছে চুক্তির মধ্যে। 32 পেজের যে চুক্তি আমরা অনেকে দেখেছি সেখানে আছে, অনেকবার আছে। এবং যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট, এই বার্মা অ্যাক্ট অনুযায়ী মিয়ানমারের বিবাদমান কিছু অঞ্চলকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরিকল্পনা আছে, সেখানে বাংলাদেশকে জড়িয়ে ফেলা এবং বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে প্রয়োজনে যুক্তরাষ্ট্র যেন এই খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে হেল্প করতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা যাতে বাস্তবায়ন করা যায়, ওটাও ওই গোপন চুক্তির মধ্যে আছে। তবে এমনকি সেন্ট মার্টিন নিয়ে কথাবার্তা আছে, এগুলো সরাসরি থাকে না। এই যে বার্মা অ্যাক্ট নিয়ে যুক্তরাষ্ট্রের চিন্তা ভাবনা বা এমনকি বাংলাদেশের ছোট্ট একটা অংশ হঠাৎ দাবি করে বসতে পারে, বলা যায় না চট্টগ্রামের, যে এগুলোকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করি এবং জাতিসংঘ এসে সেখানে হেল্প করবে, পূর্ব তিমুর যেভাবে খ্রিস্টান রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে, এরকম একটা চিন্তা আছে। এখন সেখানে বাংলাদেশকে জড়াতে চায়। আর এই প্ল্যানের অংশ হিসেবে সেন্ট মার্টিন নিয়ে যে নাটকীয়তা আপনারা দেখেন, যে সেন্ট মার্টিনে যেতে পারবে কি পারবে না, ইউনুস সরকার আমলে যে সিদ্ধান্ত সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার বিষয়ে যে কড়াকড়ি, এই বিষয়ে ইউনুস সরকারের কঠোরতার উপর বিএনপির আমেরিকাপন্থী পরিবেশ মন্ত্রী হুবহু অটল আছে। বুঝতে পারছেন, জীব বৈচিত্র্যের নামে এরকম অনেক কিছু পর্দার অন্তরালে ঘটছে। ওটাকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি নির্বাচনের 3 দিন আগে হয়েছে, ওটাকে আপনি বাংলাদেশ বিক্রি করার চুক্তি বলতে পারেন, গোলামি চুক্তি বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন, তাবেদারি চুক্তি বলতে পারেন। সেই চুক্তি সম্পর্কে বিএনপির স্পাই, বিএনপির দালাল এবং এজেন্ট, গোপন এজেন্ট, যিনি ইউনুস সরকারের মধ্যে ছিলেন, যিনি এই চুক্তি করেছেন, তিনি বলেছিলেন যে জামাত জানেন, জামাতের আমির জানেন, কিন্তু জামাতের আমির প্রথম একবার বলেছেন না, এটা আমি জানতাম না। এটা মনে রাখতে হবে আজকের এই আলোচনা বুঝতে হলে। এখন বলছেন যে ঠিক আছে জানতাম না, কিন্তু চুক্তি যা হয়েছে, চুক্তি বাস্তবতার আলোকে দেখতে হবে। এর মানে চুক্তি হয়েছে ওটাই মানতে হবে, সামি না ওতানা না। জামাতের আমিরের বক্তব্য যে চুক্তি এখন উপস্থাপন করা হোক, জাতির সামনে উন্মুক্ত করা হোক, পার্লামেন্টে আলোচনা হোক প্রয়োজনে, এবং বাস্তবতার আলোকে আমাদের লাভ হলে আমরা মানবো, নইলে আমরা মানবো না। মানে জামাত কিন্তু বেঁকে বসেছে। অথচ বিএনপির প্রচারণাটা ছিল এরকম, খলিলুর রহমানের, যে এই চুক্তি দীর্ঘদিন আলোচনা করা হয়েছে এবং এই চুক্তি সম্পর্কে নির্বাচনের 3 দিন আগে হলো বড় 2 দলের প্রধান, দ্যাট মিনস তারেক রহমান এবং ডাক্তার শফিক রহমান, দুইজনেই জানতেন। তারেক রহমান কিন্তু চুক্তির বিরুদ্ধে কিছু বলছে না, বরং তারেক রহমানের অর্থ উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রী বা এরা সবাই বলছে যে যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তির ব্যাপারে আমরা শ্রদ্ধাশীল, আমরা সেই চুক্তির আলোকেই কিভাবে আমাদের সর্বোচ্চ লাভ হয়, অর্থনৈতিক অগ্রগতি হয়, আমরা সেই চেষ্টা করব। কিন্তু জামাত আমিরের কথা কিন্তু বেঁকে গেছে। হ্যাঁ, জামাত এতদিন চুপচাপ ছিল, এটাও একটা রহস্য, এই জন্যই বলছি বেঁকে বসেছে। এতদিন অবস্থানটা ছিল এরকম যে চুক্তি যেটা হয়েছে ঠিক আছে থাক, এটা তো হয়ে গেছে। কিন্তু এখন জামাত দেখছে যে না, অবস্থা খারাপ, যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি, বিশেষ করে জামাত যুক্তরাষ্ট্র লাইনে জামাতের রাজনীতি হবে না, জামাতের রাজনীতি হবে চীন লাইনে। যুক্তরাষ্ট্র যে ধান্দাবাজ, তারা শেষ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা নিয়ে আবার সেই তালবাহানা করলো, সুষ্ঠু ভোট হতে দিল না, মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের এই 12 ফেব্রুয়ারি বহুল প্রত্যাশিত নির্বাচনটাকে কলঙ্কিত করলো, এমনকি জামাতকে ক্ষমতা আসা ঠেকালো তারা। অথচ জামাতের সাথে নির্বাচনের 7-8 দিন আগে এরকম কথা হয়েছিল যে জনগণ ভোট দিলে জামাত ক্ষমতা আসতে যুক্তরাষ্ট্র ঠেকাবে না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা ঠেকিয়েছে। তো এই যে এখন এই যে ঠেকানো, ক্ষমতা আনা না আনা, এটা আমি ব্যাখ্যা আগে দিয়েছি। এটা শুধু ভোট চুরি করে করা হয় তা না, নানান ভাবে করা হয়, টাকা দিয়ে করা হয়, ভোটারদের প্রভাবিত করে করা হয়, মিডিয়াকে প্রভাবিত করে করা হয়, গোয়েন্দা সংস্থাকে মাধ্যমে করা হয়। যেমন এই যে দেখেন, নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জামাতের জেলা আমির ধরা পড়লো টাকা পয়সা নিয়ে, এবং এই ধরাটা পড়েছে পুরোটাই গোয়েন্দা সংস্থার নির্লক্ষ্য। এবং ধরা পড়াটা যেভাবে ফ্রেমিং করেছে, যেভাবে বিমানবন্দরের সমস্ত তথ্য সেকেন্ডে জুলকারনাইন সাহেরের কাছে পাঠানো হলো, ডিজিএফআই সাংবাদিক সাহেরের কাছে,
এবং এটা প্রচার করে বিএনপির লোকজন যেভাবে জামাতকে ডিমোরালাইজ করলো এবং জামাতের অনেক সুইং ভোটার ওতে জামাতের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং জামাত মনস্তাত্ত্বিকভাবে ওই সময় ধরা পড়েছে। জামাতের জেলা আমির চোরের মতো মুখ লুকিয়েছেন এবং ভয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বুঝতে পেরেছেন? তো এই যে ধরাটা জামাত খেলো, এতে জামাতের অনেক বড় ক্ষতি হয়েছে। এখন ওই ধরা খাওয়া, ওটা তো ভোট চুরি না, ওটা তো ভোট গণনা পাল্টে দেওয়াও না, কিন্তু একটা ধরা খেয়েছে এবং জামাতের দায় আছে সেখানে, যেভাবে ধরা খেয়েছে। এরকম ঘটনা ঘটিয়েও নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করা হয়, সবসময় ভোট চুরি করা না। তো মার্কিন ডিপ স্টেট এটা করেছে। এজন্য জামাতের রাজনীতি আমেরিকার বলয়ে না, জামাতের রাজনীতি হচ্ছে চীন বলয়। চীন জামাতকে পছন্দ করে ফেলেছে, আর চীন জামাতকে আগে পছন্দ করে ফেলেছে, এই কারণেও হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে ওইভাবে পছন্দ করেনি, বিশ্বাস করেনি। তো এখন এই কারণে এতদিন এত চুপচাপ ছিল, কিন্তু এখন দেখছে যে না, আমেরিকার তো টাকা পয়সা কিছু নাই, তারা কিছু দিতে পারছে না, চীন ছাড়া বাংলাদেশ বাঁচতে পারবে না। এই কারণে আমিরে জামাত হয়তো বেঁকে বসেছেন। তিনি এখন বলছেন যে ওই চুক্তি করলেই হবে না, বাস্তবতার আলোকে দেখতে হবে, প্রয়োজনে চুক্তি বাতিল করতে হবে। বাস্তবতার আলোকে দেখার অর্থই হচ্ছে এটা যে ভালো হলে মানতে হবে, ভালো না হলে বাতিল করতে হবে। তো এখন এতে বিএনপির ক্ষমতা চলে যাওয়ার উপক্রম কিভাবে হয়? এইভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই তাবেদারি চুক্তি বিএনপি বাতিল করে দেয়, জামাত যেহেতু বেঁকে বসেছে আর বিএনপির সামনে কোনো অপশন নাই এবং সামনে বিএনপির ধ্বংস, এতে যেটা হতে পারে যে যদি এই চুক্তি বাতিল করে তাহলে বিএনপির ক্ষমতা চলে যেতে পারে। আর যেহেতু জামাত এই চুক্তির বিরুদ্ধে কার্যত চলে গেছে, জামাতের লোকজন আগে দিন চুক্তির বিরুদ্ধে বলতেন না, আমি বলতাম, কিন্তু এখন থেকে বলবেন সবাই, আমি জানি। এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যদি এই চুক্তির উপর বহাল থাকে তাহলে দেশের অবস্থা খারাপ হয়ে গণ আন্দোলনের মাধ্যমে বিএনপি সরকার পতন হতে পারে। এটাকে বলে মাইন্ডকে চিপা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং বর্তমানে ভারতে মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে, অতীতে গুজরাটে, কাশ্মীরে এবং 2 লক্ষ ভারতীয় মুসলমানকে হত্যা করে হায়দ্রাবাদের শাসন দখলে নিয়েছিল এই ভারত, তাদের বিরুদ্ধে আমি কথা বললে বাংলাদেশের, আমি দেখতেছি ইদানিং আমার অনেক ভিডিওতে অনেক ভারতীয় জারজ কমেন্ট করে আমাকে গালি দিতেছে। আরে আমি কি তোদের বিরুদ্ধে বলি কিনা? এই সংখ্যার লোকগুলো আওয়ামী লীগের মধ্যেও আছে, বিএনপির মধ্যেও আছে, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও আছে। তোদের সমস্যাটা কোথায়? আমি তো বলতেছি দেশপ্রেমের কথা, আমি তো বলতেছি আমার দেশ নিয়ে কথা, আমি তো বলতেছি আমার দেশের সীমানায় আমার দেশের বিজিবি এবং সেনাবাহিনী কেন লাশ গ্রহণ করবে? কেন আমরা সীমানায় ভাগের মতো হুঙ্কার দিতে পারি না? অতীতে তো আমরা অনেকবার হুঙ্কার দিয়েছিলাম। সেই সেনাবাহিনী, সেই বিডিআর বর্তমানে আমাদের কোথায়? এগুলো নিয়ে বললে কেন এক শ্রেণীর লোকদের গায়ে আগুন জ্বলে? আমার গত শুক্রবারের ভিডিওতে আমি বলেছিলাম হিন্দুস্তানে বর্তমানে মুসলমানদের উপরে কিভাবে জুলুম নির্যাতন হচ্ছে, কিভাবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে মুসলমানদেরকে একসাথ করে বাংলাদেশের সীমানায় নিয়ে আসতেছে ফুসিং করার জন্য। এই কথা বলে একটু ভিডিও বানাচ্ছি, দেখতেছি অনেক অনেক বাংলাদেশি নামদারি, এদেরকে বাংলাদেশিও বলা যাবে না, এদেরকে মানুষও বলা যাবে না, এরা অন্য কোন প্রাণী, এরা জীব জন্তুর চাইতে নিকৃষ্ট। আমি বললাম আমার মুসলমান ভাইদেরকে ভারতে জুলুম অত্যাচার হচ্ছে, তাদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই নিয়ে ভিডিও বানাচ্ছি। তোদের গায়ে জ্বালা ধরলে কেন? অবশ্যই তোরা হিন্দুদের শুক্রাণু তৈরি। বাংলাদেশে মিডিয়ায় অনেক খবর আসতেছে, হিন্দু ছেলেরা লাভ জিহাদ নামে একটা গ্রুপ তৈরি করছে ভারতীয় অনুদানে। সেই লাভ জিহাদের গ্রুপের অনেক হ্যান্ডসাম সুন্দর সুন্দর সুপুরুষ সেজে অনেক হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদেরকে পাগল বানিয়ে প্রেমের অফার দিয়ে তাদের সাথে জানা করতেছে, তাদেরকে গর্ভবতী করতেছে। তোরা সেই হারাম জাদা, তোদের জন্ম সেভাবে হয়েছে। আবার অনেকেই বলে আমি নাকি কিছু দলকে গালাগালি করি, কিছু দলকে সমর্থন করি। আমার কোনো দল নাই, আমি 32 বছর প্রবাসে। আমার দল একটাই, বাংলাদেশ। আমার দল একটাই, ইসলাম। আমি ইসলামকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। আমার ইসলাম নিয়ে, আমার দেশ নিয়ে যে কটাক্ষ করে কথা বলবে আমি তাকে ছাড় দিব না, আমি তাকে ছাড় দিব না। সে যেই হোক না কেন, যেই দলের হোক না কেন।